কেকেবির অন্বেষা মণ্ডল কৃষ্ণচন্দ্রপুরের বক্তব্য রাখবে। চলে এসো তুমি। আজকে যুব দিবস। স্বামী বিবেকানন্দকে জানাই আমার সশ্রদ্ধ প্রণাম এবং উপস্থিত সকল শ্রদ্ধেয় গুরুজনদেরকে জানাই আমার প্রণাম। আমার সকল বন্ধু বান্ধবী এবং আমার সমবয়সীদেরকে জানাই ভালোবাসা এবং সর্বোপরি সকল কেকেবির সদস্যদের পক্ষ থেকে জানাই ধন্যবাদ আমাকে বিভেদের মাঝে দেখো মিলন মহান এই বিষয়টি সম্পর্কে কিছু বলার সুযোগ দেওয়ার জন্য। নানা ভাষা, নানা মত, নানা পরিধান, বিভেদের মাঝে দেখো মিলন মহান। ভারতবর্ষকে বলা হয় পৃথিবীর ক্ষুদ্র সংস্করণ, কেননা শুধুমাত্র জলবায়ুগত দিক থেকে নয়, শুধুমাত্র ভৌগোলিক দিক থেকে নয়, আমাদের ভারতবর্ষে বিভিন্ন ধর্মের, বিভিন্ন বর্ণের, বিভিন্ন ভাষাভাষীর মানুষ বসবাস করেন। তাদের পোশাক আশাক বিভিন্ন, তাদের খাদ্যাভ্যাস বিভিন্ন, সব কিছু বিভিন্ন। এতগুলো বিভিন্নতার মাঝখানে সবাইকে একসাথে একই ঐক্যের সুতোতে বেঁধে রেখেছে যে শব্দটা, সেটি হলো ভারতবর্ষ। সর্বোপরি আমরা ভারতীয়, আমরা ভারতবাসী। ভারতবর্ষের ঐক্যের নিদর্শন দেখতে গেলে শুধু এখন নয়, চলে যেতে হবে লক্ষ লক্ষ বছর পুরানো ঐতিহ্যে। চলুন আপনাদেরকে একটু ফ্ল্যাশব্যাকে নিয়ে যাই। তারিখটা 11ই সেপ্টেম্বর 1893 সাল। যে প্রথম পাঁচটা শব্দ শোনার সঙ্গে সঙ্গে একটা কক্ষের প্রায় 7000 শ্রোতা একই সঙ্গে দাঁড়িয়ে প্রায় 2.5 ঘন্টা ধরে মন্ত্রমুগ্ধের মতো হাততালি দিয়েছিল। যে 5টা শব্দ শুনে সারা পশ্চিমী দেশগুলোর বুকে আমাদের ভারতবর্ষের ঐক্যের ধ্বজা এখনো পর্যন্ত উড়ে চলেছে। কি সেই 5টা শব্দ, কি সেই হৃদয়স্পর্শী 5টা শব্দ? তারিখ 11ই সেপ্টেম্বর, সাল 1893। জায়গা আমেরিকার বিখ্যাত শিকাগো শহর, শিকাগো ধর্ম সম্মেলন। সেখানে উপস্থিত পাত্রপাত্রী হলেন পৃথিবীর বিভিন্ন দেশ থেকে আসা বিভিন্ন ধর্ম প্রতিনিধি। আর বিষয় ধর্মসভা, বিশ্ব ধর্মসভা। সেখানে সমস্ত অতিথি কোট বুট পরা সব বিখ্যাত পণ্ডিত মানুষ, তার সঙ্গে রয়েছেন একজন গেরুয়াধারী যুব সন্ন্যাসী। হ্যাঁ, ঠিক ধরেছেন, স্বামী বিবেকানন্দ। কেউ কেউ বাঁকা হাসি দিচ্ছে যে ভারতবর্ষ নিজেদের লক্ষাধিক পুরানো ঐতিহ্য নিয়ে বড়াই করে, সেই ভারতবর্ষ কিনা লাস্টেই শেষে একজন যুবককে পাঠিয়েছে, যুবক সন্ন্যাসীকে পাঠিয়েছে। এ তো আমাদের তর্কের তরবারির আঘাতে ছিন্ন ভিন্ন হয়ে যাবে। কিন্তু বিবেকানন্দ, তিনি তো ছিলেন জ্ঞানের জ্যোতিপুঞ্জ, কিন্তু মস্তকে ছিল না কোনো অহংকার। নীরবে বসে সমস্ত দেশের সমস্ত ধর্মের মানুষদের বক্তব্য শুনছিলেন। দেশ অন্য, ধর্ম প্রতিনিধি অন্য, কিন্তু বিষয়টি সবার ক্ষেত্রেই একই। আমার ধর্মের চেয়ে বড় কোনো ধর্ম নেই, আমার সিদ্ধান্তের চেয়ে বড় কোনো সিদ্ধান্ত নেই, আর আমার বংশের চেয়ে বড় কোনো বংশ হতেই পারে না। এক সময় ডাক এলো স্বামী বিবেকানন্দের। হ্যাঁ, ঠিক ধরেছেন, স্বামী বিবেকানন্দ মঞ্চের দিকে এগিয়ে গেলেন। শুধু স্বামী বিবেকানন্দ একা গেলেন না, গেল আমাদের ভারতবর্ষের লক্ষাধিক পুরানো ঐক্যের সংস্কৃতি। তিনি মঞ্চে দাঁড়ালেন, চারিদিকে শ্রোতাদের দিকে তাকালেন, কিন্তু কোনো কথা বললেন না। সমস্ত শ্রোতারা তার দিকে তাকালেন, সবাই চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে। অনেক টাই পরা তথাকথিত পণ্ডিতরা বলছেন ইন্ডিয়া হ্যাজ গন সাইলেন্ট। কোনো প্রতিবাদ নেই, চুপ করে রইলেন। চারিদিকে একবার চোখ বুলিয়ে নিলেন,
তারপরে বললেন সেই মর্মস্পর্শী প্রথম 5টা শব্দ, যে 5টা শব্দ শুধু আজ নয়, আগামী 500 বছর ধরে সারা বিশ্বের বুকে ঐক্যের ধ্বজা হয়ে উঠবে। মন দিয়ে শুনবেন কিন্তু সেই 5টা শব্দ কি? সিস্টার্স অ্যান্ড ব্রাদার্স অফ আমেরিকা, অর্থাৎ আমেরিকার ভাই এবং ভগিনীগণ। কি ছিল এই 5টা শব্দের মধ্যে? কি ছিল এই 5টা শব্দ, যাই 5টা শব্দকে এত মর্মস্পর্শী করে তুলেছিল? আসলে এই 5টা শব্দ, তিনি শুধু এই 5টা শব্দ ছিল না, এই 5টা শব্দের মধ্যে এসে মিলিত হয়েছিল সর্বধর্মের মূল কথা। সেটা হলো ঐক্য, মিলন, সকল মানুষকে ভালোবাসা। এই 5টা শব্দ নিজের কাঁটাতার থেকে বাইরে বেরিয়ে থাকা সমস্ত মানুষদেরকে বিদেশি ভাবা পশ্চিমী দেশগুলোর বুকে একটা কালচারাল শকের মতো লাগে। তারা ভাবতেও পারেনি যে ভারতীয়দেরকে তারা ইউ ব্ল্যাক গেট আউট বলেন, তারা নাকি তাদেরকে এত হাজার হাজার মাইল দূর থেকে আসা এই সন্ন্যাসী এসে সম্পূর্ণ ভিন্ন ধর্ম, ভিন্ন বর্ণ, ভিন্ন ভাষা, ভিন্ন সংস্কৃতির মানুষদেরকে ভাই আর বোন বলে সম্বোধন করবেন। রচিত হলো একটা ঐক্যের ইতিহাস, ভারতবর্ষের ঐক্যের ইতিহাস। শুধু তাই নয়, এপিজে আব্দুল কালামের কথা আমরা অনেকেই শুনেছি। এপিজে আব্দুল কালামের পিতা ছিলেন জৈনুল আবেদিন। আমরা অনেকেই জানি এপিজে আব্দুল কালামের পিতা মুসলিম ধর্মবিশ্বাসী এবং তিনি মুসলিম ধর্মের প্রচারক। এপিজে আব্দুল কালাম তার আত্মজীবনী উইংস অফ ফায়ারে বলে গেছেন, বাবা যখন রাত্রেবেলা, সন্ধ্যাবেলা আর কি, নামাজ পড়ে ফিরতেন, তখন অনেক মানুষ নিজেদের একটা বাটি নিয়ে বাবার সামনে এসে দাঁড়াতেন, অনেক দুস্থ মানুষ। বাবা সেই এক বাটি জলের মধ্যে নিজের আঙুল ডুবিয়ে দিয়ে কি যেন একটা মন্ত্র পড়তেন, তারপরে সেই জলটা ওই সব মানুষগুলো তাদের বাড়ি নিয়ে যেতেন, তাদের বাড়ির দুস্থ রোগীদেরকে ছিটিয়ে দেওয়ার জন্য। এমনই হিন্দু ধর্মবিশ্বাসী মানুষ এপিজে আব্দুল কালামের পিতা। কিন্তু লক্ষ্য করবেন, এপিজে আব্দুল কালামের পিতার ঘনিষ্ঠ বন্ধু ছিল সেই অঞ্চলের শিব মন্দিরের প্রধান পুরোহিত বক্সি লক্ষ্মণ শাস্ত্রী। উইংস অফ ফায়ারে এপিজে আব্দুল কালাম বলেছেন যে ওই দুটো ভিন্ন ধর্মের মানুষ তাদের নিজেদের ধর্মীয় পোশাক পরে এসে ঘন্টার পর ঘন্টা ধর্মের বিষয় আলোচনা করত। আমরা এই ভারতবর্ষের ভারতবাসী, যেখানে দুটো বন্ধুত্বের মাঝখানে কখনো সাম্প্রদায়িকতা বাধা হয়ে দাঁড়াতে পারে না। এ তো গেল ধর্মের কথা। ভারতবর্ষের সমাজ বিভিন্ন শ্রেণীতে বিভক্ত। লিখিত আছে ইতিহাসের পাতায় যে মনু মহারাজ প্রথম ভারতবর্ষের সমাজকে 4টি ভাগে ভাগ করেছিলেন, ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র। সেই ভাগ কিন্তু জন্মের পরিচয়ের উপরে ভিত্তি করে নয়, একটা ভাগ প্রয়োজন। আমরা স্কুলে যাই, আমাদের ক্লাস অনুযায়ী আমাদের ভাগ হয়, তেমনি সেই সময়ের ভারতবর্ষের ভাগ হয়েছিল ভারতবাসীদের পেশা বা কর্মের উপরে ভিত্তি করে। পরবর্তীকালে এই কথাটির আরও আমরা প্রমাণ পাই ইন্ডিকা নামক বইটির লেখক মেগাস্থিনিস। তিনিও বলেছিলেন ভারতবর্ষের সমাজ যা বিভক্ত ছিল সেটা পেশাগত দিক থেকে, বংশ পরিচয় বা জন্মের দিক থেকে নয়। মেগাস্থিনিসের ইন্ডিকা বইতে আরও একটা কথা লেখা আছে, ভারতবর্ষের যে কোনো মানুষ ব্রাহ্মণ হতে পারে, তিনি যদি ব্রাহ্মণের মতো আচরণ করেন, ব্রাহ্মণরা যেসব রীতিনীতি পালন করেন সেই সব রীতিনীতি যদি তারা পালন করেন, যে কোনো মানুষ ব্রাহ্মণ হতে পারেন। ব্রাহ্মণ হতে চাইলে ব্রাহ্মণ পুত্র হওয়ার প্রয়োজন হয় না। মেগাস্থিনিস একজন পর্যটক, তার বই ইন্ডিকাতে এটা লিখে গেছেন তখনকার দিনের ভারতবর্ষ পর্যালোচনা করে। সুতরাং পুরানো দিনের ভারতবর্ষে এই ভাগগুলো ছিল, কিন্তু ভাগগুলো আমাদের মতো কিছু স্বার্থালোভী মানুষ নিজেদের ক্ষুদ্র স্বার্থ চরিতার্থের জন্য উচ্চ নিচু, অস্পৃশ্য, আমি সবার থেকে সেরা জাতি, এই ভাগটা ছিল না। ভাগ ছিল পেশাগত দিক থেকে, উচ্চ নিচুতার দিক থেকে নয়।
তাই সুদামা একজন ব্রাহ্মণ হওয়ার সত্ত্বেও, যিনি মথুরাপতি কৃষ্ণের প্রিয় বন্ধু হওয়ার সত্ত্বেও চরম দারিদ্র্যে দিন কাটিয়েছেন। ব্রাহ্মণরা লোভী ছিলেন না। যিনি ছিলেন দধীচি, তার অস্থি তিনি বিসর্জন করেছিলেন। চাণক্য একজন বন থেকে উঠে আসা একজন অনাথ ছেলেকে রাজা বানিয়েছিলেন। মনে আছে রামকৃষ্ণ পরমহংসদেবের কথা, যার সংস্পর্শে এসে একজন কায়স্থ বীরেশ্বর হয়ে গেল স্বামী বিবেকানন্দ। আবার আমরা নিচু যেটা দলিত বলি তথাকথিত, আমরা জানি না রামায়ণ যিনি রচনা করেছেন বাল্মীকি, তিনি ছিলেন আপনাদের ওই তথাকথিত দলিত। রামায়ণ বড় বড় পণ্ডিত ব্রাহ্মণরা এখনো পাঠ করেন। কবিরের দোহা, কবিরও ছিলেন তথাকথিত দলিত, কিন্তু সেই সময় দলিত এই জিনিসটা ছিল না। আর একজন লোকের নাম জানেন, আম্বেদকর। জানেন নিশ্চয়ই, ক্লাসে তার শ্রেণীকক্ষে তার সহপাঠীদের সঙ্গে তাকে বসতে দেয়া হতো না, তথাকথিত দলিত বলে। তৃষ্ণায় বুকের ছাতি ফেটে যেত, একসঙ্গে উচ্চ বর্ণের বন্ধুদের সঙ্গে জল খেতে পারত না। অন্য কোনো ক্লার্ক এসে উঁচু করে ঘড়া থেকে জল ঢেলে দিলে উঁচু থেকে জল খেতেন। সেই ব্যক্তি কিন্তু পরে বিলেত থেকে অর্থনীতিতে পিএইচডি করে আসেন এবং ভারতবর্ষের সংবিধানের স্রষ্টা। আমার মনে হয় বি.আর. আম্বেদকরের ধমনীতে সেই পুরনো কর্ণের স্বাভিমান তেজ বিদ্যমান ছিল। তাই তথাকথিত দলিত, উঁচু ব্রাহ্মণ এসব কিন্তু আগের ভারতবর্ষে ছিল না। আমরা ভারতবাসী, আমরা ঐক্য এই শব্দটা নিজেদের ডিএনএর মধ্যে নিয়ে জন্মাই। আমরা কিছু ক্ষুদ্র স্বার্থালোভী মানুষ নিজেদের প্রয়োজনে এই উচ্চ নীচ এই ভেদাভেদটা করি। স্বামী বিবেকানন্দ বলেছিলেন, ভারতবাসী আমার ভাই। মূর্খ ভারতবাসী, দরিদ্র ভারতবাসী, ব্রাহ্মণ ভারতবাসী, চণ্ডাল ভারতবাসী, আমার রক্ত, আমার ভাই। বিবিধের মাঝে ঐক্য, এই বাক্যটা বুঝতে গেলে আমাদের চোখের মধ্যে যেন ভেসে ওঠে একটা বাগান, যে বাগানে বিভিন্ন বর্ণের, বিভিন্ন গন্ধের, বিভিন্ন আকৃতির ফুল স্বমহিমায় বিদ্যমান। কিন্তু সমস্যা হয় তখন যখন কোনো একটি ফুল নিজেদেরকে শ্রেষ্ঠ প্রমাণ করতে চায়। 2 আর 2 যেমন 4 হয়, 3 আর 1-এও কিন্তু তেমন 4 হয়। পৃথিবীর সমস্ত রাস্তা একটা ডেস্টিনেশনে এসে পৌঁছেছে, কিন্তু রাস্তা বিভিন্ন। তাহলে আমরা কেন তর্ক করব যে তোমার রাস্তা আমার রাস্তা আলাদা? আমার ধর্ম বড়, তোমারও। আমার বংশ বড়, তোমারও। আমার ভাষা সমৃদ্ধ, তোমারও। আমি সঠিক, কিন্তু আমার সঠিক হওয়ার জন্য তোমার বেঠিক হওয়ার প্রয়োজন হয় না। আমাদের সবচেয়ে বড় শত্রু হলো আমি। আমাদের আমিত্বই আমাদেরকে আমি থেকে আমরা হতে দেয় না। তাই কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের ভাষায় যদি আমরা বলি, আরো প্রেমে আরো প্রেমে মোর আমি ডুবে যাক নেমে। সুতরাং একমাত্র প্রেম, একমাত্র মৈত্রীর বন্ধনই পারে আমাদের আমিগুলোকে ধ্বংস করে আমাদেরকে আমরা করে তুলতে। তাই চলুন আজকে যুব দিবস, স্বামীজির প্রতিজ্ঞা নিয়ে আমি আমার বক্তব্যটি শেষ করি। বিবাদ নয় সহায়তা, বিনাশ নয় পরস্পরের ভাব গ্রহণ, মতবিরোধ নয় সমন্বয় এবং শান্তি। আপনারা অনেকক্ষণ ধরে ধৈর্য ধরে আমার বক্তব্যটি শুনেছেন, অসংখ্য ধন্যবাদ।